নেদারল্যান্ডসের আয়াক্স থেকে শুরু করে ইতালির এসি মিলান থেকে ফ্রান্সের পিএসজি, এই তিনটা উল্লেখযোগ্য ক্লাব ছাড়াও ইউরোপের আরও কিছু সংখ্যক উল্লেখযোগ্য ক্লাব যেমন ইউভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান, এমনকি বার্সেলোনা, এই দলগুলার হয়ে খেলার যেমন অভিজ্ঞতা আছে, ঠিক তেমনি সুইডেন ন্যাশনাল টিমের হয়েও লম্বা একটা সময় পার্টিসিপেট করারও যথেষ্ট পরিমাণ এক্সপিরিয়েন্স আছে জালাতান ইব্রাহিমোভিচের। 2013 সালে ইংল্যান্ডের এগেইনস্টে যে বাইসাইকেল কিকে গোলটা করছিলেন, ওইটা বলা যায় যে ফুটবল ইতিহাসের অনেকগুলা টপ কিংবা বিখ্যাত গোলগুলার মধ্যে একটা। এই গোলটা যেমন এনার্জেটিক ছিল, ঠিক তেমনই ছিল দৃষ্টিনন্দন। 2013 সালে ওই গোলটা পুস্কাস অ্যাওয়ার্ড পাইছিল। পুস্কাস অ্যাওয়ার্ড সাধারণত দেওয়া হয় গোলগুলো কতটুকু দৃষ্টিনন্দন হইতেছে কিংবা আকর্ষণীয় হইতেছে সেটাকে বিবেচনা করে। তাছাড়া আরও বেশ কিছু জিনিস লক্ষ্য করা হয় কিংবা খেয়াল রাখা হয়, যেমন গোলগুলা কোন পজিশন থেকে আসতেছে কিংবা গোলগুলা করতে প্লেয়ারকে কতটুকু পরিমাণ কষ্ট করতে হইতেছে কিংবা কতটুকু ট্রিকি পজিশন থেকে গোলটা আসতেছে, এই বিষয়টা অনেক বেশি বিবেচনায় আসে। এবং জালাতান ইব্রাহিমোভিচের 2013 সালে ইংল্যান্ডের এগেনস্টে করা এই গোলটা বলা যায় যে অনেকটাই কঠিন পজিশন থেকে আসছিল এবং জালাতান যে এই বাইসাইকেল কিকটা মোটামুটি একদম সোজা কিংবা স্ট্রেইট অবস্থায় থেকে কিকটা করছিলেন গোল পোস্টের, তা কিন্তু না, এটা কিন্তু আড়াআড়ি অবস্থায় ছিল এবং ওইখান থেকে গোলটা মানে মানে বলটা গুলে কনভার্ট হয়। তো ওইটা তখনকার সময়টা 2013 সালে পুস্কাস অ্যাওয়ার্ড পাওয়াতে ওনাকে অনেক বেশি হেল্প করছিল। 2009 সালের জুলাই মাসে বার্সেলোনার হয়ে সাইন করেন জালাতান ইব্রাহিমোভিচ, অর্থাৎ তিনি ইন্টার মিলান থেকে বার্সেলোনায় আসছিলেন তখনকার সময়ে, অর্থাৎ ওনার তখনকার সময়ে 5 বছরের একটা কন্ট্রাক্ট ছিল বার্সেলোনার সাথে। কিন্তু 5 বছরের কন্ট্রাক্ট থাকলেও এই সময়টা শেষ হওয়ার পূর্বেই তিনি বার্সেলোনা ছেড়ে দেন। ওইখানে বলা যায় যে অনেক ধরনের বিষয়াদি থাকতে পারে এবং অবশ্যই আছে, এবং এইগুলা হয়তো আপনারা মানে জানেন। ও ওনার ক্লাবের সাথে কিংবা তখনকার সময় পেপ গুয়ার্দিওলা কোচ ছিলেন, কোচ এবং ক্লাব দুইটার সাথে ওনার মনোমালিন্য সম্পর্ক বা মনোমালিন্যের যে সম্পর্কটা কিংবা এই ধরনের বিষয়াদি এইগুলো থাকলেও থাকতে পারে। এবং ওই সময়ে তিনি বার্সেলোনা ছাড়তে মোটামুটি বলা যায় যে বাধ্য হন। বার্সেলোনা তাকে এসি মিলানে লোনে পাঠাইছিল তখনকার সময়ে, এবং লোনের একটা অপশন ছিল যে এসি মিলান তাকে পার্মানেন্টলি কিনে নিতে পারবে, এবং তিনি যখন লোনে যান, লোনে এখানে এক সিজন থাকার পরে এসি মিলান তাকে পার্মানেন্টলি কিনে নেয় এবং তিনি তখনই বার্সেলোনা অফিসিয়ালিভাবে ছেড়ে দেন। তিনি বার্সেলোনার হয়ে বলা যায় যে খুব বেশি সময় যে খেলার সুযোগ হয়েছিল তা কিন্তু না, মাত্র এক সিজন বা দুই সিজন, মানে দুই সিজন 2009 থেকে 10, 10 থেকে 11 এই সময়টাতে খেলার ওনার সুযোগ হয়েছিল। তখন তিনি বলা যায় যে মোটামুটি 30 এর আশেপাশে ম্যাচ খেলার সুযোগ পাইছিলেন। এবং ঠিক তখনকার সময়ে জালাতান ইব্রাহিমোভিচ কার্লোস পোয়াল থেকে শুরু করে আন্দ্রেস ইনিয়েস্তা থেকে জাভি হার্নান্দেজ, এমনকি লিওনেল মেসি, সবার সাথে খেলার ওনার সুযোগ হয়েছিল। এবং তখনকার সময় বলা যায় যে বার্সেলোনা অনেক বেশি টপ ফর্মেই ছিল, যেই প্লেয়ার্সগুলা মানে বার্সেলোনাকে অনেক বেশি মানে উপরের দিকে নিয়ে গেছে। সুইডেন ন্যাশনাল টিমের হয়ে তিনি লম্বা একটা সময় তাদের হয়ে মানে খেলছেন। বলা যায় যে 2001 সালে ওনার সুইডেন ন্যাশনাল টিমে অভিষেক হয় এবং যেইটা 2023 সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল, যদিও মাঝখানে ওনার ইনজুরির কারণে লম্বা একটা সময় কিংবা কিছু কিছু সংখ্যক একটা সময় ওনার মানে বাইরে থাকতে হয়েছে এবং ওই সময়টা তিনি পার্টিসিপেট করতে পারেন নাই। তো তিনি বর্তমানে সুইডেন ন্যাশনাল টিমের লিডিং টপ গোল স্করার, যেইটা বলা যায় যে সুইডেনের জন্য অনেক বেশি কিছু। তাছাড়া সুইডেনের যে অনেক বেশি সংখ্যক প্লেয়াররা ইউরোপিয়ান টপ 5 লিগে ওইভাবে দাপট দেখিয়ে পারফরমেন্স করার সুযোগ পাইছিল কিংবা সুযোগ হয়েছিল, অথবা নিজেদেরকে ওইভাবে মেলে ধরতে পারছিল কিংবা প্রমাণ করতে পারছিল, তা কিন্তু হয়ে ওঠেন। কিন্তু জালাতান ইব্রাহিমোভিচ বলা যায় যে যেই ক্লাবগুলোর নাম বললাম বা যে ক্লাবগুলোতে তিনি খেলছেন সবগুলোতেই তার দাপট ছিল, প্রায় প্রত্যেকটাতেই পারফরমেন্স সলিডভাবেই তিনি উপস্থাপন করছিলেন। বার্সেলোনা, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড এই ক্লাবগুলোতে তিনি যথেষ্ট সলিডলি খেলছিলেন। তাছাড়া এসি মিলানের হয়ে ওনার মানে বলা যায় যে এসি মিলান বার্সেলোনা থেকে তো তিনি এসি মিলানে গেছিলেন। এসি মিলানে যাওয়ার পরে একদম শেষের দিকে, অর্থাৎ ওনার ক্যারিয়ারের একদম শেষ ক্লাবটা ছিল এসি মিলান। তিনি আবার এসি মিলানে রিটার্ন করেন এবং ওইখানে তিনি আবার মানে ম্যাচ খেলার সুযোগ পান। তো এসি মিলানের জন্য বলা যায় যে তিনি একজন অনেক বড় মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি কিংবা তাদের একজন লিজেন্ড। তিনি পিএসজি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান। ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি বলা যায় যে 2 সিজন ছিলেন, 2016 থেকে 17, 17 থেকে 18 এই সময়টা তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পার্টিসিপেট করছিলেন। এবং তখনকার সময়ে ওয়াইন রুনি, তাছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের তখনকার গুরুত্বপূর্ণ মানে যে প্লেয়ার্সগুলা ছিলেন বা প্লেয়ারগুলা আছেন তাদের সাথে খেলার ওনার
মানে সুযোগ হয়েছিল। জালাতান ইব্রাহিমোভিচের অনেকগুলা ক্যাপাবিলিটি আছে কিংবা স্ট্রং জায়গাগুলো আছে, তার মধ্যে একটা হইতেছে তিনি মাঠের যে কোনো পজিশন থেকে কিংবা বক্সের যে কোনো অবস্থান থেকেই গোল পোস্টে কিক করতে পারতেন। আর এইটা যে তিনি করতে পারতেন সেইটা হইতেছে ওনার মানে বাইসাইকেল কিকটা কিন্তু একদম কর্নার থেকে ছিল, বক্সের মোটামুটি কর্নারের জায়গা থেকে তিনি কিক করে গোলটা পেয়ে যান। তো এইটাই কিন্তু অনেকটাই প্রমাণ করে যে ওনার গোল পোস্টে কিক করা কিংবা বলের নিশানা ঠিক রাখার ক্ষেত্রে ওনার ক্যাপাবিলিটিটা কতটুকু ছিল। বার্সেলোনার হয়ে তিনি যখন খেলছিলেন অর্থাৎ 2009 সালে তো তিনি সাইন করছিলেন, তখন ওনার 2 সিজন বার্সেলোনাতে ওনার স্থায়ী হয় কিংবা তিনি ওনার খেলাটা ওইখানে চালিয়ে যান। তো ওইখানে খেলা অবস্থায় বার্সেলোনার যে লা লিগাতে পার্টিসিপেট করে ওইখানে দলগুলার মোটামুটি বলা যায় যে সবগুলার এগেনস্টেই মানে সবগুলা না হলেও অর্ধেকের বেশি এর এগেনস্টে ওনার গোল আছে। তাছাড়া রিয়াল মাদ্রিদের এগেনস্টেও এল ক্লাসিকোতে ওনার গোল আছে। তো গোলের দিক থেকে বলা যায় যে ইব্রাহিমোভিচ অনেকটাই মানে হাংরি থাকতেন, মাঠের মধ্যে গোল করতে পারার কিংবা গোল করে নেয়ার যে ওনার ক্ষুধাটা এটা কিন্তু খুব প্রখরভাবেই দেখা যেত। তাছাড়া তিনি টেপ ইনেও খুব ভালোই ছিলেন, মানে যে কোনো জায়গা থেকে ক্রস আসলে অনেক ক্ষেত্রেই কৌশল অবলম্বন করে পা লাগিয়ে দিতেন এবং সেখান থেকে গোল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকতো। জালাতান ইব্রাহিমোভিচের জন্য একটা দুঃখজনক বিষয় হইল যে আসলে শুধু জালাতান ইব্রাহিমোভিচের জন্য এটা দুঃখজনক না, আমার কাছে মনে হয় যে পুরো ফুটবল সমর্থকের জন্য এইটা দুঃখজনক হইতে পারে। যেমন তিনি এতগুলো ক্লাবের হয়ে পার্টিসিপেট করছেন, অর্থাৎ ইউরোপিয়ান যে উল্লেখযোগ্য ক্লাবগুলো আছে সবগুলার হয়ে মোটামুটি বলা যায় যে পার্টিসিপেট করার সুযোগ হয়েছিল, কিন্তু ওনার কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ নাই, অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের যে টাইটলটা অনেক কোনো ক্লাবের হয়েই ওনার ক্যারিয়ারে জিততে পারেন নাই। তো এইটা হইতেছে ওনার কাছে আমার কাছে মনে হয় যে একটা আফসোসের বিষয় কিংবা এইটা একটা মানে স্যাড বিষয় হইতে পারে যে তিনি চ্যাম্পিয়ন্স লিগ অর্থাৎ ইউরোপের যেই টপ লিগটা এইটার টাইটল তিনি জিততে পারেন নাই। তবে আমার কাছে মনে হয় যে তিনি কেরিয়ারে আর যা যা করে গেছেন ওইগুলোর কারণে তিনি অবশ্যই বিখ্যাত হয়ে থাকবেন। ওনার চ্যাম্পিয়ন্স লিগ মানে ছিল না বা নাই এইটা এত বেশি গণনায় হয়তো আসবে না। ইব্রাহিমোভিচ যখন এসি মিলান অফিসিয়ালিভাবে ছেড়ে দেন, অর্থাৎ তিনি তো এসি মিলানে রিটার্ন করছিলেন, তো এই রিটার্ন করার পরে যখন অফিসিয়ালিভাবে ছেড়ে দেন তখন প্লেয়ার্স থেকে শুরু করে যখন তাকে বিদায় দেওয়া হয় তখন তো গ্যালারিতে অনেক দর্শকরা ছিল, মোটামুটি সবাই কান্না করছিল। তো এসি মিলানের জন্য তিনি অবশ্যই একজন কিংবদন্তি, সেইটা তো বলার অপেক্ষা রাখে না। তিনি এসি মিলানের জন্য বা এসি মিলানের কাছে সবসময়ই একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবেই সর্বদা থাকবেন।